সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে এই সুখে থাকতে চাওয়াটাই যেন দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন বিগত 16টি বছর অসংখ্য মানুষ চেয়েছেন পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে, আর এই সুখে থাকতে চাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে। হয়েছেন নানাভাবে নির্যাতনের শিকার। এত কিছুর পরেও যে পাননি সঠিক বিচার, বলতে চেয়েও পারেননি মনের না বলা অনেক কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ খন্দকার শহীদুল ইসলাম এবং তার কন্যা খন্দকার শৈলী। আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শৈলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে এসএ টিভি স্টুডিওতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই যে 2011 সালে আওয়ামী সরকার অর্থাৎ স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি সেখানে জামাতের পক্ষ থেকে আপনি নির্বাচন করেছিলেন এবং সেখানকার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এই 2011 সালে। এবং ওইটা আমরা যতদূর জানি এবং জানতাম যে ওটা হচ্ছে খুব প্রভাবশালী একজন নেতা, যিনি শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন এইচটি ইমামের আসন। তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও আপনি ওখান থেকে কিভাবে আসলে চেয়ারম্যান নির্বাচিত হলেন এবং কতটা বাধার সম্মুখীন হয়েছিলেন তখন? ধন্যবাদ আপনাকে। আমি 2011 সালে প্রথম ইউনিয়ন পরিষদে, আমার 13 নং সলপ ইউনিয়ন পরিষদ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সলপ ইউনিয়ন থেকে নির্বাচনে দাঁড়াই এবং ওইবারই প্রথমবারে আমি চেয়ারম্যান হই। জনগণ আমাকে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে। সেখানে আপনি বললেন প্রভাবশালী জনাব এইচটি ইমাম, উনি আমার ইউনিয়নে ওনার বাড়ি। আচ্ছা, তখন ওনারা প্রভাব খাটিয়ে আমার ওইখানে, আমার ইউনিয়নের সেন্টার ছিল, ভোট কেন্দ্র ছিল 11টা, তার ভিতরে 4টা অলরেডি তারা দখল করে নেয়। তারপরেও আমি ইনশাল্লাহ চেয়ারম্যান হয়েছিলাম, জনগণ আমাকে বিপুল ভোট দিয়েছিল। আমি ওনাদের সবার চেয়ে 842 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়েছিলাম। এবং এর জন্য তো আপনাকে নিশ্চয়ই অনেকটা মূল্য চুকাতে হয়েছে। আপনি সম্ভবত 2013 সালে চেয়ারম্যান থাকা অবস্থায় 13 সালে প্রথম গ্রেফতার হয়েছিলেন এবং জেলের জীবনের সম্মুখীন হয়েছিলেন। সেই ঘটনাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমার ইউনিয়নের লোক, আমার ইউনিয়নের মানুষ আমাকে প্রচুর ভালোবাসে। সেই সুবাদে আমি ওনাদের অনুরোধেই চেয়ারম্যান দাঁড়িয়েছিলাম। আমি কলেজে শিক্ষকতা করি, আমি আসলে দাঁড়াতে চাইনি, কিন্তু জনগণ এই আওয়ামী লীগের একতরফায় এই যারা চেয়ারম্যান দাঁড়ায় সবাই আওয়ামী লীগের ছিল, তাতে নির্যাতনে কোনো বিচার টিচার মানুষ পেত না। এ কারণে লোকজন জোর করে আমাকে বলা যায় দাঁড় করে দিয়েছিল। অর্থাৎ প্রার্থী সব তাদের নিজেদের? জি, সব আওয়ামী লীগেরই ছিল, আর তাদের ভিতরে সর্বকনিষ্ঠ আমি ছিলাম। আচ্ছা, তো যাক, জনগণ আমাকে ইনশাল্লাহ ওই প্রথমেই আমাকে ভোট দিয়েছিল। আর ওইবার ওই ভোটে আমার লোকদেরকে তো ভোট চাইতেই দেয় নাই, আমরা বের হতে পারি নাই, ভোট চাইতে পারি নাই, আমার লোকদেরকে মারা হতো। এমনকি ভোটের দিন, যেদিন ভোট অনুষ্ঠিত হয়, সেদিনও আমার যারা এজেন্ট ছিল, আমার এজেন্টদেরকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে। তারপরেও ইনশাল্লাহ সর্বশেষে দেখা গেল আমি ইনশাল্লাহ জিতেছিলাম। এবং এর জন্য 13 সালে যে ওই আমার জীবনে এটাই কাল হয়েছিল। আমি জামাতের প্রার্থী হয়ে ওখানে এইচটি ইমামের বাড়ি আমার ইউনিয়নে, সেই ইউনিয়নের চেয়ারম্যান আমি হয়েছি। এটাই হলো আমার সবচেয়ে বড় অপরাধ, আর আমি জামাতের প্রার্থী। এরপরে আমাকে চেয়ারম্যান হওয়ার পর থেকেই তো আমি ঠিকমতো ইউনিয়ন পরিষদে বসতে পারতাম না। কিছুদিন ছিলাম, এরপরেই আমাকে আর ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হতো না। আমি পালিয়ে ইউনিয়ন পরিষদে যেতাম, কলেজে যেতাম। তারপরে হঠাৎ একদিন রাত্রে আমার থানার মামলা না দিয়ে আমার পার্শ্ববর্তী থানা বেলকুচি থানা, সেখানে একটা মারামারি হয়। সেই গণ্ডগোলের মামলায় আমাকে 2টা মামলা আসামি করা হয় এবং সেই মামলাতে আমাকে রাত তখন প্রায় 2:30-3টার মতো বাজে। এটা কি 2013 সালে কথা বলছেন? প্রথম আমাকে একদম আমার বাড়ি ঘেরাও করে প্রায়
25-30 জন পুলিশ এসে আমার বাড়ির ওয়াল টপকে ভিতরে ঢুকে আমাকে, আমি যে ঘুমিয়েছিলাম, আমাকে প্রথমে আমার মেয়ে, ওদের রুমটা ছিল, ওদেরকে অনেক করেছে, ওর কাছে শুনলে পাবেন। তারপরে আমাকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় 13 সালে প্রথম। এটা কি মাঝরাতে এসে এভাবে? রাত তখন 3টার মতো বাজে, 3টা বাজে, তখন আপনাকে গ্রেফতার করে নিয়ে জি যায়। জি। আমি একটু শৈলীর কাছে আসতে চাই যে যখন বাবাকে প্রথম গ্রেফতার করে নিয়ে যায়, এই যে ভয়াবহ দুঃসহ স্মৃতিটা নিশ্চয়ই তোমার মনে আছে, তখন তোমার বয়স কত ছিল এবং সেই দুঃসহ স্মৃতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। বয়স যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তখন আমি ক্লাস 3 স্টুডেন্ট। বয়স থাকাটা কেমন হইতে পারে? তো তখন আমাদের বাইরের রুমে আমি আর আমার চাচি ছিলাম, আর ভিতরের রুমে আমার আব্বু আর আম্মা ছিল। বাইরে যখন ওরকম সাউন্ড হচ্ছিল, তো তখন আমরা সচরাচর কেমন ভাবি যে বাসায় আব্বু চেয়ারম্যান, বাড়িতে প্রায়ই লোকজন দেখা করতে আসতো, তো আমরা ওরকমই ধরছি যে হয়তো বাইরে থেকে কেউ দেখা করতে আসছে। তো না, তখন যখন তারা চিল্লাচিল্লি বেশি করতেছিল, তখন আমার চাচি জিজ্ঞাসা করে যে আপনারা আসলে কোন থানা থেকে আসছেন, এটা আমাদেরকে আগে ইনফর্ম করেন, বা আপনারা কি উদ্দেশ্যে আসছেন, কোন কেসটা থেকে আপনারা ধরতে আসছেন। ওনারা এসবের কোনো প্রকার রেসপন্স না করেই মানে চিল্লাচিল্লি, গেট ধরপাকড় এরকম শুরু করে দিছে। তো তারপরে আমি তো ঘুমেই ছিলাম, আমি প্রথমে টের পাইনি, আমি ছিলাম জানলার সাইডে। তখন ওইখান থেকে আমাদের থাই গ্লাসের যে লকটা, ওটা ভেঙে ফেলছে ওরা। ভেঙে একজন পুলিশ ছিল, উনি আমার পা টেনে ধরছে জানালা থেকে, আর কি পা টেনে ওখান থেকে বন্দুকের যে নল আছে ওটা বের করে আমার পায়ে ধরে রাখছে। ধরে আমার চাচিকে বলতেছে যে আপনারা যদি গেট না খুলেন তো ওকে শ্যুট করা হবে। তো আমি তো চিৎকার করতেছিলাম, কারণ আমার বয়সটা খুবই অল্প, আমি মাত্র ক্লাস 3 স্টুডেন্ট, এটা তো বোঝাই যায়। তো তখন আমি কান্নাকাটি করতেছিলাম। আমার চাচি ওই সময় আমাদের যে ওয়াশরুম ছিল পাশের রুমে, ওয়াশরুমে গিয়ে আমার আব্বুকে ফোন করতেছিল যে বাসায় পুলিশ ঢুকছে, এটা কি করা যায়। ইতিমধ্যে দেখা যায় যে আমাদের যে কেচি গেটের লক, ওই লকটা ওনারা ভেঙে ফেলছে। ভেঙে 2 জন যখন অলরেডি ঢুকে পড়ছে রুমের ভিতরে, তখন তো আর আমরা ঘরের গেট না খুলে থাকতে পারি না। তখন আমরা ঘরের গেট খুললাম এবং ভিতরে যে দেখি যে আমাদের বেডরুম যেখানে আমার আব্বু আম্মু, সেখানে অনেক পুলিশ ঢুকে গেছে। এবং দেখি যে হ্যাঁ, আমার আব্বুকে তারা বলতেছে যে আপনাকে যাইতে হবে, চলেন। তখন তো আর আমরা কিছু বলতে পারি না, আটকাইতে পারি না। কিন্তু তখন আমার মনে আছে যে আমি এত ট্রমাটাইজড হয়েছিলাম যে আমার তখন বাইরের লোকজন দেখলেই ভয় লাগতো যে এরা হয়তো বা পুলিশ, এরা হয়তো বা ধরতেই আসছে। স্বাভাবিক। এবং তারা কি সবাই অস্ত্র সহ পোশাকেই ছিল না সিভিলে? তারা একদম গেটআপটা একদম প্রপার যে পুলিশের গেটআপ হয় সেরকম গেটআপই তারা ছিল। আর 1-2 জন না, এটা রুমের মধ্যে মনে হইতেছিল যে কোন একটা অকেশন চলতেছে, রুম পুরো ভরা। এবং এমন চিত্র তো আগে দেখে অভ্যস্ত না। আমরা তো এটা ফার্স্ট টাইম, প্রথম যখন দেখলাম যে হ্যাঁ বাড়িতে পুলিশ আসে, তারা এরকম করে, এটা একদম ফার্স্ট টাইমই বলা যায়, একদম ফার্স্ট টাইমই তো। আচ্ছা, এই যে 2013 সালে আপনাকে যে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, আপনি কি তখনও জানতেন যে আপনাকে যে গ্রেফতার করে যে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, বা আপনাকে আসলে কোন অপরাধে তারা গ্রেফতার করতে এসেছে, এই বিষয়গুলো কি জানতে চেয়েছিলেন কিনা, এবং এরপরে কি হয়েছিল? না, আমি ওইখানে ওসি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমাকে যে নিয়ে আসলেন, আমার অপরাধটা কি। উনি আমাকে এক বাক্যে বললেন যে আপনি জামাত করেন, এটাই আপনার অপরাধ, আপনার এই অপরাধে আপনাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আপনি জামাতে ইসলামীর সমর্থন বা জামাতের নেতা, এটাই হচ্ছে আপনার অপরাধ। এটার জন্য এভাবে মাঝরাতে আপনাকে বাসা থেকে গিয়ে তুলে নিয়ে এসেছে তারা? কোনো ওয়ারেন্টও ছিল না। আচ্ছা, ওটা ওয়ারেন্টও ছিল না। আমাকে ওই পার্শ্ববর্তী থানার একটা মামলা দেখাইলো যে এই মামলায় আপনার নাম আছে, এই জন্য আপনি নিয়ে আসা হয়েছে, আপনি জামাত করেন। সবচেয়ে হলো আমি ওই আপনার এত অল্প বয়সে, আমার বয়স তো কম, চেয়ারম্যান হয়েছি প্রথমবারে দাঁড়িয়ে। আর সমস্যা হচ্ছে ওইখানে জনাব ইস্তিমামের মতো একজন প্রভাবশালী নেতা রয়েছে, সেই ইউনিয়নে আমাদের চেয়ারম্যান হয়েছি, এটা হয়েছিল আমার সবচেয়ে বেশি কাল। এরপরে আপনাকে জেল জীবন, আপনার তো নিশ্চয়ই এটা প্রথমবার ছিল জেল জীবন, সেই অভিজ্ঞতাটা আপনাকে ওখানে কিভাবে রেখেছিল, খাওয়া দাওয়া বা কোনো নির্যাতন? আমি তো প্রথম ভীষণ ভয় পেয়েছিলাম। তো আমাকে ফজরে যখন আজান হবে, ওই থানায় যে গারদখানা আছে সেখানে আমাকে নিয়ে গেছে, প্রচুর গন্ধ। তাই আমি বলেছিলাম ওসি সাহেবকে যে ভাই আমাকে একটু আপনাদের ডিউটি রুমে রাখা যায় কিনা, আমার হার্টেও একটু প্রবলেম ছিল। তো বললো যে না চেয়ারম্যান সাহেব, ওখানে রাখা যাবে না, আপনাকে ওখানেই থাকতে হবে, আপনার কোনো প্রবলেম হলে বলেন। তাই আমি বললাম যে আমাকে একটু পানি দেন, একটু অজু করব, আর ফজরের নামাজটা তো পড়বো।
তখন অবশ্য আমাকে একটা জায়নামাজ দিয়েছিল, জি। একটা জায়নামাজ দিয়েছিল আর এক বোতল পানি দিয়েছিল। তো তারপরে তো ফজর হয়ে গেল, তারপরে আমাকে নিয়ে গেল আর কি ইয়াতে। আমাকে তখন 4টা মামলা দিয়ে দিয়েছিল আমার নামে, উল্লাপাড়া থানার মামলা ছিল, সেগুলো মামলা দিয়ে আমাকে 4-5টা মামলা দিয়ে আমাকে চালান করে দিয়েছিল। এরপর কোনো ঈদ কি আপনি জেলে কাটিয়েছিলেন, এমন কোনো দুঃসহ স্মৃতি আপনি হ্যাঁ, সম্ভবত বলেছিলেন? সেটা কত সালে হবে আব্বু? 2013 সালে প্রথম যেবার ধরা ওই বাড়ি পড়লো না? ওই বাড়ি। 13 সালেই ওই আমি বাড়িটা ছিল। একটা মর্মান্তিক গিয়া আমার সাথে আরো 2-3 জন চেয়ারম্যান ছিল। আমরা ওই সময় তখন তো জেলখানা একদম আপনার কি বলে বিএনপি জামাতের লোকদের ভরা, সেখানে শোয়ার মতো কায়দা নাই, একদম বসে থাকতে হয় রাত্রে, জেলখানা একদম ভরা। তো আমার নামে তখন বোধহয় 9টা না 10টা মামলা, মানে আমার একটা করে মামলা জামিন হয়, আর শোনা যায় যে উল্লাপাড়া থানা থেকে আরো মামলা এসছে আমার নামে। আচ্ছা। আমাকে আর বেরোতে দেয় না, বলে যে আপনার আরো মামলা আছে, সেটা জামিন করতে হবে। এটা জেলখানার ভিতরে জানা যায় আর কি, ওরা দেখায় যে আপনি, আমি তো খুশি হই যে বোধহয় জামিন হয়ে যে বের হয়ে যাব, কিন্তু পরে বলে না আপনার নামে আরো 2টা মামলা এসছে। এভাবে আমাকে রাখতে রাখতে 1 মাস 15 দিনের মতো আমি জেলখানায় থাকলাম। তখন কোরবানির ঈদ ছিল। ঈদের আগে সাধারণত আপনার একটু জামিন টামিন বেশি দেয়। আমার সাথে আরও যারা ছিল নেতারা, ওনাদের জামিন হয়ে গেল, আমারও 5টা মামলা জামিন হয়ে গেছে, কিন্তু একটা মামলায় আমাকে আটকে দিয়েছে। আমার আম্মা, বাড়ির সবাই তাকিয়ে আছে যে আমি হয়তো ঈদ করবো সবার সাথে। আমরা তো ধরেন 4টা ভাই, 2 ভাই আগে মারা গিয়েছে, এখন আমরা 2 ভাই আছি। তো ছোট ভাইটাও গিয়েছে ইয়াতে, জেল গেটে যা বসে আছে, আমার জামিন হয়ে গেছে, আমাকে নিয়ে যাবে। আমার একটা ভাগিনা ছিল, উনিও গিয়েছে। পরে শেষ মুহূর্তে দেখা গেল না, আমাকে একটা জামিন আর দিল না। ঈদের আগ মুহূর্তে, একদম ঈদের 2-3 দিন আগে। আচ্ছা। অন্যান্য চেয়ারম্যান নেতারাও বের হয়ে গেল, অনেকে বের হয়ে গেল, কিন্তু আমার নাকি উল্লাপাড়া থানাতে ইনফরমেশন গেছে যে না, তাকে ছাড়া যাবে না। তখন আমাকে আমিও রেডি হয়ে আছি যে আজকে বাড়িতে চলে যাব 2 দিন বাদে। জি। এখন আর আমার কাছে কেউ আসে না, 4টা বেজে যায়, কোর্ট শেষ হয়ে গেল। আমার ছোট ভাই সংবাদ নিয়ে আসবে যে আমাকে নিয়ে যাবে, জামিন হয়ে গেছে, এই সংবাদটা দিবে, কিন্তু আমার কাছে আর কেউ আসে না। আমার সাথে আর বাকি চেয়ারম্যান বের হয়ে গেল, আমি চুপচাপ বসে আছি, কান্নাকাটি করতেছে, আসে না। শেষ পর্যন্ত জানা গেল যে না, আমার একটা জামিন হয়নি, আমার বের হওয়া হলো না। সেবারের ঈদটা আপনার সেবারের ঈদ আমি ওইখানেই করি। এবং ওইখানে আমাদের এক ভদ্রলোক ছিল, একজন কন্ট্রাক্টর ছিল, উনি মুরব্বী মানুষ, উনি আমাকে তখন অনেক করেছে আর কি, আমাকে নিয়ে উনি খাওয়াইতো। আর ঈদের ভিতরে ওনার বাসার থেকে খাবারটাও নিয়ে এসেছিল, আমার বাড়িতেও নিয়ে গেছিল। উনি আমাকে খুবই, আমি ভীষণ কান্নাকাটি করতাম। পরিবার পরিজন ছাড়া, সন্তানদের ছাড়া, পরিবার পরিজন ছাড়া জীবনে প্রথমবার ঈদ জেলখানাতে কাটিয়েছেন। পরিবার মানে আমার বংশেই কেউ জেলে যায় নাই, আমার বংশে যারা ছিল কেউ কোনোদিন জেলে যায় নাই। ওই আর ঈদ তো বলাই বাহুল্য, আর ঈদ তো আমি কখনোই আমার বাবা মা বা নিজের পরিবার ছাড়া করি নাই, যেখানেই থাকি বাড়িতে গিয়ে ঈদ করতাম আর কি। ওই প্রথম জেলখানা ঈদ করলাম আর কি। আবারও আপনি গ্রেফতার হয়েছিলেন, ঠিক কি অপরাধে এবং সেটি বিষয়টা যদি আমাদের সাথে একটু বিস্তারিত বলেন। আমি জেল থেকে বের হওয়ার পরে আপনার বাড়িতে আসব, বাড়িতে এসে আমি ডুব গোসল করিয়েছে আর কি আমার আম্মা। করার পরে আমি খেতে বসছি আর কি, তখন খেতে বসেছি, ইতিমধ্যেই আবার আমার পাশেই বাজার আছে একটা, ওখান থেকে সংবাদ দিল যে তাড়াতাড়ি আপনি বাড়িতে সরেন, আপনার বাড়ি থেকে পুলিশ যাচ্ছে অনেকগুলো। বের হবার পরে? হ্যাঁ, আমি খেতে বসছি, তখন কি আর ভাত খাওয়া হয়, তখন অমনি ভাতটা থুয়ে আবার বাড়ির পিছন দিক দিয়ে বের হয়ে আমি গ্রামের ভিতরে পালিয়ে চলে গেলাম আর কি। আপনি তখন তো চেয়ারম্যান? হ্যাঁ, তখন একজন চেয়ারম্যান হয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছেন আপনি? হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছি। সেখান থেকে গিয়ে আপনার ইয়াতে থাকলাম, পালিয়ে থাকলাম কয়েকদিন, আর আসা যায় না। যাই হোক, পরে আমি এরকম থাকতে থাকতে বাড়িতে থাকা যায় না, এরপরে আমি বাড়ি থেকে চলে গেলাম একবারে। বাড়ি থেকে গিয়ে আপনার আমার পার্শ্ববর্তী থানা
বেলকুচি থানায় আমি একটা বাসা ভাড়া করে তখন ওখানে থাকি আর কি। ওখান থেকে আমি কলেজে আসি, কলেজ করে কলেজের সেটা শুনলে আপনি আরও অবাক হয়ে যাবেন। এখন কলেজে তো কলেজেও পুলিশ যায়, সেখানে আমি ক্লাস নিব কীভাবে, আমাকে তো এত লং টাইম ছুটি দিবে না। তখন আমি আমার ওই কলেজের দুই পাশে দুইটা বাজার আছে, ওই বাজারের এক বাজারে একজনকে বসায় রাখতাম, আরেক বাজার আরেকজনকে বসায় রাখতাম, আমার লোককে রেখে আমি কলেজে ক্লাস নিতাম। আচ্ছা, ক্লাস যে ওরা পুলিশ দেখবে যে পুলিশ আসে কিনা, ওরা এটা দেখবে। এরপর আমি ক্লাস নিয়ে যখন আমার ক্লাস না হয়ে যেত তখন আমি বলতাম যে ঠিক আছে তোমরা চলে যাও, আমি চলে যাচ্ছি। তখন আমি আমার থানাটা পার হয়ে গেলে তারপর ওরা চলে যেত। এভাবে আমি কলেজ করেছি আর কি। আর নাটকীয় ভাবে আসলে দিন কেটেছে। এরপরে আপনার ইউনিয়ন পরিষদে যেতাম, সেখানে এইভাবে লোক ঠিক করে রাখতাম আর কি, যে অনেক দূরে লোক দাঁড়ায় থাকতো, পুলিশ আসে কিনা এটা দেখে। এইভাবে ইউনিয়ন পরিষদে কাজ করতাম আর কি। এভাবে কতদিন পার করেছেন? পরিবারকে ছাড়া পালিয়ে থেকেছেন, পরিবারকে মিস করেছেন, এই যে স্মৃতিগুলো, এটা আপনার জীবনে ঠিক কতদিন আপনি কন্টিনিউ করেছেন এভাবে? আপনারা আমি 13 সাল থেকে এই যে দেশ নতুন করে স্বাধীন হলো বলা হয়, এই 5ই আগস্ট পর্যন্ত আমি ইয়েতেই ছিলাম। 2013 সাল থেকে? 2013 সাল থেকে। এর মধ্যেও আবার গ্রেফতার হয়েছিলেন, সেটা আপনাকে কোথা থেকে? এর ভিতরে আরো 2বার গ্রেফতার হয়েছিলাম, মোটামুটি 4-5 বার গ্রেফতার হয়েছিলাম। আচ্ছা, সেটা কি অপরাধে এবং কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল? না, কোনো অপরাধ না, অপরাধ ওই একটাই, ভিন্ন দল করা। জি জি, ভিন্ন দল করা। আর এই যে এর মধ্যে আপনার এই যে কিছু যুদ্ধ অপরাধীর ইয়া হলো, রায়টায় হলো, সেগুলো নিয়ে আমাদের এলাকায় অনেক ইয়া হয়েছে, আন্দোলন হয়েছে। সেসবে আমি যদিও যাই নাই, আমার সাবেক এমপি ছিল, ওই ভদ্রলোক অবশ্য উনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা যেহেতু, আমি প্রথম যে ইয়ে হয়েছিলাম তখন এমপি ছিল হলো আপনার আওয়ামী লীগের এমপি ছিল জনাব শফিকুল ইসলাম সাহেব। উনি বলেছিলেন যে আপনারা যেহেতু ইউপি চেয়ারম্যান, আপনারা আমার সাথের লোক, সরকারের লোক, আপনারা এই যে দেশে যে আন্দোলন হচ্ছে এইসব ফাঁসি টাসি নিয়ে, আপনারা আপনাদের ইউনিয়নগুলোকে একটু ঠিক রাখবেন, আপনারা বাড়িতেই থাকবেন, আপনাদের সমস্যা দেখব। উনি অবশ্য ওনার সময় কিছুদিন আমি বাড়িতে থাকতে পেরেছিলাম 13 সাল পর্যন্ত, 11 থেকে। এরপরে গ্রেফতার হলেন? হ্যাঁ, 15 সালে গ্রেফতার হওয়ার পরে তখন বের হয়ে আর বাড়িতে যাওয়া হয়নি। তারপরে আমি ওই বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতাম। আমার উপজেলায় থাকতে পারিনি আমি, পার্শ্ববর্তী থানা ওখানে থাকলাম। তারপরে সর্বশেষ সিরাজগঞ্জ জেলা সদরে থাকলাম। আর আমার মেয়েটা তো, ওর যতগুলো আপনার পরীক্ষা হয়েছে এই ক্লাস 5-এ, ক্লাস 8-এর, মানে সেন্টার পরীক্ষা যেগুলো হয়েছে, একটা তো আমি একে সাহায্য করতে পারিনি, এর সাথে যেতেও পারিনি, এর পরীক্ষাগুলো আমি দেখতে পারিনি। তখন আসলে অনুভূতিটা নিজের কাছে কেমন মনে হয়েছে? এই রাজনীতি করার কারণে বাসায় শুয়ে শুয়ে শুধু কাঁদতাম। আমার মেয়ের বাবা হয়ে আমি তাকে নিয়ে যেতে পারি না, আপনার পরীক্ষা হলেও নিতে পারি না, তার কোনো সহযোগিতা করতে পারি না। ওর আম্মু যায়, ওর আম্মু প্রাইমারি স্কুল টিচার, ওর আম্মু যায়, ওর আম্মু গেলেও সমস্যা, তাকেও গ্রেপ্তার করতে পারে এরকম। এমনকি যে সিএনজি যাইতো, সিএনজি বলে আর কি, এই সিএনজিওয়ালারা ভয় পেত ওকে নিতে, যেটা শহীদুল চেয়ারম্যানের মেয়ে, একে নেওয়া যাবে না, নিলে ওদের সমস্যা হবে। এরপরে আবার অন্য সিএনজি ঠিক করা হয়তো, সেই সিএনজিতে আবার একে নেওয়া হয়তো। এরপর যে 2015 সালে আপনি গ্রেফতার হলেন, এই যে পরিবারের এমন দুঃসময় যাচ্ছে, এই দুঃসময়ের মধ্যে আবারও আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, সেটি কোন জায়গা থেকে এবং সেই ঘটনাটা একটু যদি বলেন। আমাকে তো এরপরে আরেকবার বোধহয় 18 সালেও গ্রেফতার হয়েছিলেন। জি। ওইবার আমাকে যে ওই সময় যে চেয়ারম্যান ছিল, উনি আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বলেন যে চেয়ারম্যান সাহেব কোথায় আপনি? অর্থাৎ রানিং চেয়ারম্যান যিনি ছিলেন তখন? এটা পরে, জি পরে, আমার চেয়ারম্যান শেষ হওয়ার পরে। আচ্ছা, আমার তো 16 সালে শেষ হয়ে গেল চেয়ারম্যান। এরপরে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান? জি, আওয়ামী লীগের যে চেয়ারম্যান হয়েছিল এমপি সাহেবের পিএস, সে তার ভোটে হয় নাই, এমনি জোর জুলুম করে নেওয়া হয়েছিল। আমার সময় উনি হয়েছিল 6 নম্বর। আচ্ছা, অনেক ভোট কম পেয়েছিল আমার চেয়ে। উনি একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে চেয়ারম্যান সাহেব একটু পরিষদে আসেন। জি।
পরিষদে আসেন। তা আমি বললাম যে ভাই এখন তো রাত হয়ে গিয়েছে, আর আমি তো মাত্রই বাজার থেকে আসলাম, তো আমি এখন যাব না, আগামীকাল যাব। তো না, একটু আসেন, একটু জরুরি কাজ আছে, একটা গ্রাম্য ভাষায় যেটা বলে সালিশ আছে, একটা দরবার হবে, তো একটু আসেন। তো বারবার বলার পরেও আমি দেখলাম ঠিক আছে ভাই আসতেছি। এটা বলায় আমার ওয়াইফ অবশ্য বলল যে রাত করে না যাওয়াই বোধহয় ভালো। তার মানে না, একজন ওনার পরিষদে যাব, উনি ডাকতেছে, দেখি কি হয়। এবং যেই পরিষদে আপনিও দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, দায়িত্ব পালন করেছেন। ওনার আগের চেয়ারম্যান আমি ছিলাম। তা আমি সাহস করে গেলাম আর কি সেখানে। যাওয়ার পরে আমাকে বসে কফি টফি খাওয়াইলো, বিভিন্ন কথা বললো, ওই সালিশ দরবারের কথাও বললো, মানে আমাকে এইভাবে সময় পাস করতেছে আর কি। আমাকে ফোন করার পরে উনি সাথে সাথে থানায় ফোন করেছে যে চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসতেছে, আপনারা আসেন। অর্থাৎ এটা পূর্ব পরিকল্পিত ছিল, পূর্ব পরিকল্পিত, আপনি যেটা বুঝতে পারেননি। জি জি জি। তখন আমি কথাবার্তা শেষ, জি, কথাবার্তা শেষের পরে আমি বললাম ঠিক আছে ভাই তাহলে উঠি। এই আমি বলছি উঠি, পিছনে তাকিয়ে দেখি যে 5-6 জন পুলিশ দাঁড়িয়ে আছে। তখন ওরা আমাকে বললো যে চেয়ারম্যান সাহেব, আপনাকে আমাদের এখানে তো নতুন ওসি সাহেব আসছে, আপনাকে একটু দেখা করতে বলছেন। তার তো বোঝার তার বাকি থাকলো না, এগুলো বলে আমাকে বারবার নিছে আর কি। ওসি সাহেব দেখা করতে বলছে, এই বলে নিয়েছে। তা আমি তখন ওই সময় যে চেয়ারম্যান এমপি সাহেবের পিএস, ওনাকে আমি বললাম যে ভাই আপনি আমাকে আরও 4-5 বার গ্রেপ্তার করিয়েছেন, কিন্তু এইবার যে আপনি আমাকে গ্রেপ্তারটা করাইলেন, এটা আমার অনেকদিন মনে থাকবে। আপনি আমাকে ডেকে এনে পুলিশে দিলেন, আমি কিন্তু আপনার আগের চেয়ারম্যান, আপনি কিন্তু আমার আগের চেয়ারম্যান হন নাই। ঠিক আছে চলেন দারোগা সাহেব, এই বলে আমি চলে গেলাম। গাড়িতে আমাকে নিয়ে গেল। তখন আমি আমার আম্মা অসুস্থ, ডাইন সাইডটা একটু কিন্তু আমার চোখ ভালো, কানও ভালো, এগুলা সুন্দর শোনে আর কি, চোখ দিয়ে ভালো দেখে। তা আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার ভাবি, ওরা মার কাছেই ছিল বসে। যখন আমার গাড়িতে উঠাইলো, তখন আমার কাছে একটা বাটন ফোন ছিল। তা আমার ওয়াইফকে ফোন দিয়ে বললাম যে আমাকে তো শওকত, ওনার নাম হলো শওকত আর কি, শওকত সাহেব তো আমাকে পুলিশে দিয়ে দিল। তখন এরা সব চিৎকার করার সাথে সাথে আমার আম্মা স্ট্রোক করে আর কি। স্ট্রোক করলে আমার আম্মা মানে একদম মরেই যাবে এরকম অবস্থা হয়ে গেছে, হাত পায়ে করে হয়ে গেছে। তখন আমাকে বললো যে আম্মা তো এরকম অসুস্থ হয়ে গেছে, আম্মাকে তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। তো আমার একটা গাড়ি ছিল, তাই আমি বললাম যে তাইলে আমি ড্রাইভার সাহেবকে বলি, তাহলে মাকে ইয়েতে নিয়ে যাও, হসপিটাল নিয়ে যাও। তখন আমার ড্রাইভারকে আমি ফোন দিয়ে বললাম যে তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে যাও, জায়গাটা বের করে নিয়ে আমার মাকে হসপিটাল নিয়ে যাও। আমার মাকে হসপিটালে নিয়ে যায়, আমার ভাবি নিয়ে যায় আমার মাকে হসপিটালে। আর আমাকে যে বাজার থেকে ইউনিয়ন পরিষদ থেকে ধরিয়ে গেল, আমার ওইরকম শীতের পোশাক ছিল, আমি আবার আমার ডায়াবেটিস আছে। অর্থাৎ একদিকে আপনাকে পুলিশ নিয়ে যাচ্ছে আর একদিকে আপনার মাকে হসপিটালে, জি জি, আমার মাকে হসপিটাল নিয়ে যায় আর আমাকে পুলিশ থানায় নিয়ে যায়। তখন আমার ওয়াইফ থানায় আমার শীতের পোশাক ওষুধ দিলে নিয়ে আসে, আর মাকে নিয়ে যায়। আমি এইভাবে কিছু টাইম আমার কাছে মোবাইলটা ছিল, আমি মার খোঁজ করে নিতেছিলাম। তারপরে মাকে নিয়ে গেল আপনার এনায়তপুর খাজা ইউনুস আলী হসপিটালে, আমাদের ওখানে নিয়ে যায় আমাকে। তারপরে কিছুক্ষণ পরে আমার মোবাইলটা নিয়ে নেয় ওরা, আর যোগাযোগ করতে পারে না। এরপরে আমাকে সকালবেলা আমাকে কোর্টে চালান করে দিল। চালান করে দেওয়ার পরে আমি 15 দিন মধ্যে ছিলাম। 15 দিন থাকার পরে আমার জামিন হলো। এরপর আমি খোঁজ পেলাম যে আমার আম্মু ইয়েতেই আছে, হসপিটালেই আছে। তো আমি ওখান থেকে সোজা হসপিটালে যাই, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে। যাওয়ার পরে ওইখানকার যিনি দায়িত্বে ছিলেন ডক্টর, ওই ডক্টর বললেন যে চেয়ারম্যান সাহেব, চাচি আম্মাকে আপনি বাড়িতে নিয়ে যান। উনি এতই আঘাত পেয়েছে যে ওনার মাথায় এত রক্তক্ষরণ হয়েছে যে ওনার অনলি 5% আছে আর কি, বাদ আছে, পুরো মাথাটাই রক্তক্ষরণ হয়ে গেছে। শুধু আপনার এই
হ্যাঁ, ওই ঘটনার যখনই জন্যই, শুনেছে যে আপনাকে পুলিশ আমাকে arrest পুলিশে করেছে, গ্রেফতার করেছে, এরা চিৎকার করেছে, এতে উনি প্রচন্ড হ্যাঁ, shocked সাথে সাথে হয়েছিলেন। মা স্ট্রোক করে ফেলেছে। এরপরে আমি ডক্টর সাহেবকে বললাম যে তাহলে আপনারা আমাকে ইয়ে দিয়ে দেন, ওরা রিলিজ দিয়ে দিল। আম্মাকে নিয়ে আসলাম বাড়িতে অ্যাম্বুলেন্সে। নিয়ে আসার 2-3 দিন পরে আমার আম্মা মানে সবাই দোয়া কালমা পড়তেছিল। 3 দিন পরে মা মারা গেল। আমি ওই 2-3 দিন মানে ভয় হোক ডর হোক আমি মার কাছেই ছিলাম। আর মা মারা যাওয়ার পরে আমরা সকাল 11টার দিকে মার জানাজা হবে আর কি। মাইকিংও করি নাই, কিচ্ছু করা হয় নাই, এমনি অনেক লোকজন হয়েছে। চেয়ারম্যান সাহেবের আম্মা মারা গেছে জানেন বলছে। আমি ওই সময় আপনার মার যে খাটটা বাড়ির ভিতরে ছিল, আমি আমার ছোট ভাই আর আমার ভাগ্নেরা ছিল, আমরা আত্মীয় স্বজন মার লাশটা ঘাড়ে নিব আর কি। এখন আমার যারা টিচার আসতেছিল জানা যায়, তারা আমার বাড়ি থেকে বেশ কিছু দূরে বাজার আছে, সেখানে ওখান থেকে ফোন দিচ্ছে যে স্যার তাড়াতাড়ি সরেন আপনি বাড়ির থেকে। তবে কেন সরবো, কেন বলতে অনেক 3টা গাড়ি 3 পিকআপ ভরে আপনার বাড়ি থেকে পুলিশ যাচ্ছে। ওদিকে আপনার মায়ের জানাজা, আপনার মাকে, হ্যাঁ, আমি আমার মার লাশটা নিয়ে ওই কবরস্থানে যাবো আর কি। ওনারা ফোন দিচ্ছে যে অনেক পুলিশ যাচ্ছে, 3 গাড়ি ভরে, আপনি তাড়াতাড়ি বাড়িতে পালান, আপনি কিন্তু গ্রেপ্তার করবেন। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আমার মাকে আমাকে গ্রেপ্তার করুক, কিন্তু আমি মার আমি এই খাট ছাড়বো না, মাকে আমি কবরস্থানে নিয়ে যাব, জানাজা করব। এরকম অনেক সময় যাই হোক, ওরা আমাকে ফোন দিচ্ছে, আমার আত্মীয় স্বজন তো জেনে ফেললো যে আমাকে ধরার জন্য পুলিশ আসতেছে। তখন এরা কেউ আমাকে আর মানে মার লাশ ঘাড়ে নিতে দেয় না, বলে যে না তুমি পালাও, আমরা নিয়ে যাচ্ছি। আমি বললাম না, আমার মার আমি ছাড়বো না, আমার মায়ের কার্ড আমি ছাড়বো না, মাকে আমি যে আমাকে গ্রেপ্তার করুক অসুবিধা নেই, কিন্তু আমি মার জানাজা আমি করবো। এবার তাও আমাকে নিতে দেয় না। তারপরে এক পর্যায়ে আমি পালায়া ওই কবরস্থানে যাই, জানা যায় ওখানে অনেক লোকের ভিতরে আমি দাঁড়াই। তখন পুলিশ বুঝতে পারে নাই যে আমি কোথায় আছি, আমি লুঙ্গি পরা ছিল, অনেক মানুষ, তার ভিতরে আমি মিশে যাই। আমি জানাজা সামনে দাঁড়িয়ে, পিছনের বোধহয় কাতারে দাঁড়িয়েছিলাম। জানাজা শেষ, সাথে সাথে আপনার অনেকগুলো পুলিশ একবার ঈদগাহ মাঠ ঘিরে ফেলছে, আমাকে গ্রেপ্তার করবে। তো মনে হয় আমাকে চেনে নাই। আমি ওইখানে ঈদগাহ মাঠের ওয়াল টপকিয়ে পার হয়ে, সবাই আমাকে একটু আড়াল করেছিল, পারে আমি কবরস্থানের পাশ দিয়ে, যা মার যে কবর, ওই কবরের পাশে একটা ওয়াল আছে, সেখানে দাঁড়ায় আছিলাম। আমি বুঝতে পারছি আপনার আবেগের জায়গাটা। আসলে একদিকে আপনার মায়ের মৃত্যু, আপনি তাকে দাফনও করতে পারেননি এই স্বৈরাচারী সরকারের কারণে। আমি একটু শৈলীর কাছে এখন আসতে চাই যে ঠিক এই মুহূর্তে আসলে মানে কি হয়েছিল ওখানে অবস্থাটা? তখন তো মোটামুটি তুমি কিছুটা বড়, তখন অনেকটাই বোঝো, ঠিক কি হয়েছিল? বাবা যে ঘটনাটার কথা বলছিল ওই দিন, আসলে ওই দিন তো সকালবেলা মানে সবাই প্রস্তুতি নিচ্ছে যে তাড়াতাড়ি লাশটা দাফন করবে। এমনিতে তখন 18 সালের হলো আপনার না 19 ডিসেম্বরে হলো আব্বুকে ধরে। তো সে কিছুদিন আব্বু জেলে ছিল, তখন বের হইলো। আর হলো আপনার দাদি মারা গেছে আপনার জানুয়ারিতে। সময়টা তো খুব বেশি না, একদম কাছাকাছি সময় না। তো তখন মানে আমরা সবাই চাচ্ছিলাম যে আব্বু বাইরেই থাকুক, না আসুক কাছে। তো আব্বু তখন থাকার চেষ্টা করতো যে না বাসায় থাকি। তো সকালবেলা ওই দিন আমরা তো সবাই বাড়িতেই আসি, তো আব্বু ওইভাবে জোর জোরাপি করে গেল যে না আমি মাটিটা দিয়ে চলে যাব, ওখান থেকে মাটি দিয়ে আমি চলে যাব, আমি আর দেরি করবো না। তো
তো তখন আমরা বাড়িতে সবাই মানে চিন্তা, একদিকে দাদি মারা গেছে, বাড়ির অবস্থা কতটাই কেমন থাকতে পারে, আর একদিকে আব্বুর টেনশন যে একে ধরলে আবার কি অবস্থা হইতে পারে, এই মাত্র বের হইছে। তখন ওই পাশ থেকে গোরস্থান থেকে একজন খবর পাঠালো যে না, ওখানে পুলিশদের ভরে গেছে। তো তখন বাড়িতে আবার কান্নাকাটি, আমার ফুপুরা সবাই ছিল, আমার বোনরা সবাই ছিল, চাচাতো বোন যারা, এরা সবাই আবার মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরেকটা শোক, আতঙ্ক। ইভেন আমার মনে আছে বাড়িতে কে জানো ওখান থেকে নিউজ করছে, বলছে যে চেয়ারম্যান সাহেব ওখান থেকে পালাইছে, বাড়িতে যাচ্ছে, ওখান থেকে সে আবার ব্যাক করবে। ওখান থেকে 2 জন পুলিশ আমাদের অলরেডি বাসার ভিতরে সিভিল ড্রেসে তারা ঢুকছে, ঢুকে এখন আমার সাথেই বলতেছে যে চেয়ারম্যান সাহেবকে উনি জানেন। আমি বলছি যে আমি তো চিনতেছি না যে উনি পুলিশ। আমি ভাবছি আজকে কত মানুষই তো আসবে, সবাইকে তো চেনা পসিবল না। আমি বললাম যে না, মাটি দিতে গেছে আব্বু। তখন ওই লোক সরাসরি পিছন থেকে দৌড় দিয়ে যায়, বলতেছে যে না উনি কবরস্থানেই আছে, চলেন। তখন আমি বুঝলাম যে না, এরা আসলে পুলিশেরই লোক, তারা সিভিল ড্রেস পরেই আসছে। তো তখন আমি আম্মাকে যে বললাম যে আম্মা, পুলিশ মনে হয় ভিতরে আসছিল। তখন দেখলাম যে হ্যাঁ সত্যি তারা সিভিল ড্রেসে আসছে, খোঁজ নেওয়ার জন্য যে উনি আসলে বাসায় আছে নাকি কবরস্থানে অলরেডি গেছে। তো তখন আমরা ওখানে গেলাম, আমাদের পুকুর পাড় থেকে আর কি কবরস্থানটা দেখা যায়। তো আমরা পুকুর পাড়ে ছিলাম সবাই, দেখলাম যে না ওখানে লোকজন দিয়ে ভরা, পুলিশ দিয়ে ভরা। ইভেন পুলিশ ওই লোকের ভিড়ের মধ্যে ঢুকছে, যখন মাটি দিচ্ছিল তখন ওই ভিড়ের মধ্যে ঢুকে খুঁজতেছে। তখন পরে আমাদের এক পরিচিত ছেলে ও এসে বললো যে না, আব্বু বের হয়ে গেছে, মাটি দিতে পারে না, উনি ওখান থেকে চলে গেছে। তখন আমরা টেনশন করলাম যে আসলে যদি এখন কোথায় যাবে, এমনিতেই আব্বুর অবস্থা ভালো নাই, উনি আসলে কোথায় যাবে এখন। পরে ওই সময় খোঁজ খবর নিলাম যে না, আব্বু ওখান থেকে গেছে। পুলিশ তো তারপরে বাড়িতে আসছে, আমাদের উঠানে এসে বলতেছে যে আপনারা এইভাবে কেন আসামিটাকে করতেছেন, ধরতে দিচ্ছেন না কেন, ধরলেই তো ওখান থেকে জামিন করে আবার চলে আসবে, আপনারা যত লুকাবেন তত এটা আরো লং হবে, এত প্রসেসটা বড় করতেছেন কেন। তো এখন ওই সময় তার কারোর কথা বলার এনার্জিও নাই। যেমনটি বলছিলেন, আপনি আসলে অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন যে একদিকে আপনার মায়ের জানাজা, আপনার মাকে আপনি দাফন করতে পারছেন না সন্তান হয়ে, পুলিশের ভয়ে আপনি আতঙ্কিত, দিক বিদিক ছোটাছুটি করছেন কোথায় পালাবেন। তো আসলে ওই সময়টা মানে আপনার নিজের মাকে কবরে দাফন করতে না পারা, মায়ের জানাজায় ঠিকমতো শরীক হতে না পারা, আসলে নিজেকে পরবর্তীতে আসলে কতটা অপরাধী মনে হয়েছে যে এই শুধুমাত্র কোনো, এমন না যে আপনি অনেক বড় অপরাধ করেছেন, রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ করে ফেলেছেন, শুধুমাত্র ভিন্ন দল করার কারণে নিজের মায়ের জানাজায় উপস্থিত হতে পারেননি, থাকতে পারেননি। এই অনুভূতিটা কেমন ছিল আপনার কাছে? আমার তো সেদিন মনে হয়েছিল যে আমাকে গ্রেপ্তার করুক, অসুবিধা নেই। আমি আমার আত্মীয় স্বজনকে বলতেছিলাম যে আমার খুব রাগ হয়েছিল আমার আত্মীয় স্বজনের উপরে, যে আমাকে তোমরা আমাকে এখান থেকে সরাইও না, আমি গ্রেপ্তার হয়েও অসুবিধা নেই, কিন্তু আমি তারপরে আমার মার কবর আমি মাটি দেব, আমাকে কেউ বাধা দিও না। মানে মায়ের জন্য তখন সবকিছু ভয়ের ঊর্ধ্বে। আমি তো চরম কান্না করতেছিলাম যে আমার মাকে মাটি দেব, এতে আমাকে গ্রেপ্তার করে নেয়, অসুবিধা নেই, আমি মাত্রই তো জেল থেকে আসলাম, অসুবিধা নেই, যাব। কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ থাকতে দেয় না। তারপরেও আমি ওই জানাজার পরে আমি বের হয়ে কবরস্থানের ওই পাশে চলে গেছি। আমি থাকতে থাকতেই ওরা আবার খুঁজতেছিল, আমার এক ছোটো ভাই আছে, আমার ছোটো ভাইকে খুঁজতেছিল যে চেয়ারম্যান সাহেবের ছোটো ভাই কই, ওনার নাকি একটা ভাই আছে। তখন আমার গ্রামবাসী আরও যারা ছিল তারা একটু সহায়তা করে আমার ছোট ভাইটাকে মানে ওখান থেকে সরাই দিছে যে তুমি সরো, তোমাকেও খুঁজতেছে। পরে আমি যেখানে কবর, ওই কবরস্থানের বাউন্ডারির ওয়ালের কাছে আমার আম্মার কবরটা খুঁড়েছে। তা আমি ওই ওয়ালের ওই পারে আমি মার কবরের পাশে ওয়ালটা ধরে চুপ করে দাঁড়ায় আছি, মানে আমি মার মাটি টাটি দেয়া দেখবো আর কি। সেখানে নিজে মাটি দিতে পারছি না, আমি পারতেছি না, আমি ওখানে দাঁড়া একটু দেখতেছিলাম যে আমার মার মাটিটা একটু দেখি একটু। তখন ওইখানেও কে বা কারা হয়তো বলছে না, ওরাই চিনছে। তখন আমাকে তাড়াতাড়ি করে কয়েকজন দূর পেয়ে এসে বললো যে চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আপনি সরেন, পুলিশ কিন্তু আপনাকে দেখছে, আপনাকে দেখে ফেলেছে, আপনাকে কিন্তু এখান থেকে ধরে যাবে। তখন দেখি যে একটা গাড়ি অলরেডি ওই পাশ দিয়ে ঘুরে আসতেছে আমাকে করার জন্য। তখন আমি ওইখান থেকে আমার গ্রামের ভিতরে চলে যাই, আমাকে কয়েকজন নিয়ে যায় আর কি জোর করে। আমি যাব না আমার ছিল আমি ওই টপকায় এসে মাকে মাটি দিব, মাটি দিয়ে তারপর দরকার হলে পালাবো, কিন্তু সেটা আমাকে দিল না। তখন আমাকে সবাই জোর করে ধরে গ্রামের ভিতরে নিয়ে গেল। প্রায় 2-3 ঘন্টা আমি ছিলাম। আমার মার হয়েছে, কবরে মাটি টাটি দেওয়া ঠিকঠাক করে দোয়া টোয়া করে লোকজন চলে গেছে। এ পর্যন্ত পুলিশ ছিল, এই লং টাইম পুলিশ ছিল। এমনকি মার জন্য যখন ওই জানাজা শেষে সবাই দোয়া করার সময় পুলিশ একদম লোকজনের ভিতরে গাড়ি নিয়ে যায়, আবার আসে আবার যায়, এরকম। সেদিন ওইখানে যারা
উপস্থিত ছিল সবাই কেঁদেছে এই পরিস্থিতি দেখে। তারপর আমি সিনেমাটিক একটা কাহিনী, মানে আমি এটা বলতেই পারবো না যে আসলে আমি ওই সময় আর আমার তখন ইয়েই ছিল না যে এত নির্মম হতে পারে মানুষ। আমি দেখেছি যে যদি কেউ জেলখানায় থাকে, তার যদি নিকট আত্মীয় মারা যায়, তাকে প্যারোলে মুক্তি দিয়ে এনে মাটি দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর আমি বাইরে থাকার পরে আমার মাকে আমি মাটি দিতে পারলাম না। পরে অনেক পরে সন্ধ্যার দিকে বোধহয় আমি সোজা ঢাকায় চলে আসি, আমার বাইকিনে ওরা ঢাকায় নিয়ে আসে। 15-20 দিন পরে আমি রাত্রে গিয়া আমার মায়ের কবরে মাটি দিই। রাত্রে আমি কবরস্থানের গেট লক থাকে, পরে ওই পাশের যিনি দায়িত্বে ছিল ওনাকে ডেকে নিয়ে এসে খুলে, রাত বোধহয় তখন 9টা-10টা বাজে, তখন আমি আমার মায়ের কবরে মাটি দিয়ে চলে আসি। নিজের মনকে আসলে বুঝ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মার কবরটা ওখানে দাঁড়িয়ে জিয়ারত করে তারপরে ওখান থেকে আমি সেই যে চলে আসি, আর বাড়িতে ফেরা হয় না। আপনার মা মারা যাওয়ার পরে আপনি ওখান থেকে ঢাকায় চলে আসেন, তখন আসলে আপনার পরিবারের অবস্থাটা কেমন ছিল? ওই সময়টা আপনার মা মারা গেল একদিকে আপনি পলাতক, বাড়ি ছাড়া, তখন এর মধ্যে দেখেন কত বড় একটা ঘটনা ঘটেছে। ওরা, আমি বাড়িতে নেই, আমার বাচ্চা তখন আপনার ইয়াতে পড়ে, ইন্টারমিডিয়েটে সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে পড়ে। তো ওইখানে আমরা একটা বাসা ভাড়া নিয়ে আমার মেয়ে আর আমি থাকি। ওখান থেকে আমি মাঝে মধ্যে ওই দিক দিয়ে এসে কলেজ করি আর কি। আর ওর আম্মু প্রাইমারি স্কুলের টিচার, ওর আম্মু বাড়িতে থাকে আমার এক ভাবির সাথে। এত কিছু করার পরেও ওদের মানে আমার প্রতি আক্রোশ কমে নেই। একদিন আপনার রাত বোধ হয় 1টা-2টার দিকে, আমি আর আমার মেয়ে বাড়িতে নেই। সেদিন আমার ওয়াইফও আমার বাসায় চলে এসছে, শুক্রবার বোধহয় ছিল ছুটি। রাত্রে 25-30 জনের মতো ডাকাত তারা এসে আমার বাড়ির গিল টিল কেটে আমার বাড়িতে ঢুকেই মানে আমার ভাবিকে আর আমার একটা ভাস্তি জামাই ছিল আর ভাস্তি ছিল, ওদেরকে বেঁধে ফেলে বলছে এই চেয়ারম্যান সাহেব কই, ধারালো অস্ত্র, তারপরে আপনার পিস্তল টিস্তল ছিল। চেয়ারম্যান সাহেব কই, আমাকে খুঁজতেছিল, এই রুম সেই রুম সব রুম খুঁজতেছিল আমাকে পাওয়ার জন্যে। আমার ভাবি তো বলেছে সে তো বাড়িতে থাকে না, সে তো লং টাইম বাইরে থাকে, সে তো বাড়িতে নেই। তারপরে মানে না সব তন্ন খুঁজছে ওরা আসলে, মানে আমাকে যখন না পাওয়ার পরে তখন এই আমার বাড়ির আলমারিগুলো ভেঙে টেঙে আসলে। আপনি যে চেয়ারম্যান হয়েছিলেন 11 সালে, মূলত আসলে ওইটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এবং এরপর থেকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা প্রোগ্রামের একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই যে এখন যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, আপনি যে সব সমস্যার মুখোমুখি হয়েছেন, এই জায়গা থেকে যদি বলি যে আপনার চাওয়াটা কি? আমার চাওয়া অন্তর্বর্তী সরকারের কাছে যে আগে এই ফ্যাসিস্ট সরকারের যারা ছিল, যারা আমাদেরকে এরকম দীর্ঘদিন বাড়ি ছাড়া করে রেখেছিল, সবার আগে আমি চাই তাদের বিচার হোক, এই বাংলার জমিনে তাদের বিচার হোক, আমি এটা আগে চাই। এরপরে আর সবচেয়ে আমার একটা চাওয়া যে এই দেশে যে নির্বাচন ব্যবস্থা, আমি তো চেয়ারম্যান হয়ে দাঁড়িয়ে দেখেছি, তখন কিছুটা নির্বাচন হয়েছিল, পাবলিক ভোট দিতে পেরেছিল, এরপরে আর মানুষ ভোট দিতে পারে নাই। সেজন্য আমি এই সরকারের কাছে আমার চাওয়া যে আগামী দিনে যেন মানুষ, সাধারণ জনগণ যারা ভোটার, তারা তো নির্বিঘ্নে ভোট দিতে পারে। অর্থাৎ এক কথায় বিচার ব্যবস্থাটা যদি স্ট্রং হয় সবকিছু থেকে। আমি আগে চাচ্ছি এই ফ্যাসিস্টদের বিচার, এদেরকে বিচার করে দেশে একটা, আর আমি আগে চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে দিক, এরপরে জাতীয় সরকার। বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, কথা বলার জন্য, এবং একই সাথে তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মানুষের সাথে যা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়ায় জড়িয়ে থাকে জীবনের হাজারো গল্প। তবু কিছু গল্পের শেষ হয় না কখনো। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া সেই নির্মম বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্মবর্ণ দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে।
আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত ৯টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এসএ টিভির সাথে। আল্লাহ হাফেজ।